অ্যাপ্লিকেশন অফ ইটাপসে ফার্স্টে সিম্পলি সাপোর্টের একটা বিম আমি এখানে রেখেছি, আপনারা ছবি দেখতে পাচ্ছেন 20 ফিটের স্প্যান। আচ্ছা, সাপোর্ট দেওয়া আছে, আমাকে যদি কেউ একটু ডিসক্রাইব করেন কি সাপোর্টটা সম্পর্কে। ভাইয়া এটাতে এক পাশে আছে হলো এক পাশে আছে জি এটা বলেন। ফিক্স সাপোর্ট, আর এক পাশে আছে হলো আপনার হিঞ্জ আছে। আচ্ছা, না, রোলার রোলার। এক হ্যাঁ রোলার সাপোর্ট, এক পাশে হিঞ্জ সাপোর্ট আর এক এক পাশে পাশে রোলার। রোলার, এক পাশে হিঞ্জ সাপোর্ট। হ্যাঁ, তো সিম্পলি সাপোর্টেড বিম, উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটা হুম 2 হুম। কিপ পার ফিট, স্প্যানটা হচ্ছে 20 ফিট। আমি যে বিমটার উপর লোডটা দিয়েছি, বিমের সেকশন রেখেছি 12-24, আর ম্যাটেরিয়াল প্রপার্টিজ কনক্রিট হচ্ছে 4000 PSI, আর স্টিল হচ্ছে 60,000 PSI, বা এখানে KSI তে বলা আছে। তো আমরা এটা রিয়াকশন, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ডিফ্লেকশন, রোটেশন, এগুলো আমরা ইটাপস এর মাধ্যমে দেখব। তো ফার্স্টে আপনাদের সাথে আমি সাপোর্ট নিয়ে একটু কথা বলি, যেহেতু ফার্স্টে জিজ্ঞাসা করলাম। আমরা ভার্সিটিতে 3টা সাপোর্ট সম্পর্কে পরিচিত হয়েছিলাম, আপনাদের মনে আছে? সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, আর হচ্ছে রোলার সাপোর্ট, আর একটা হচ্ছে গাইডেড রোলার, তাই না? আপনারা কেউ একজন আমাকে ফিক্স সাপোর্ট সম্পর্কে একটু যদি ব্যাখ্যা করতেন। হ্যাঁ, ফিক্স ফিক্স আপ সাপোর্টে আপনার তিনটা ইয়াও হবে, এটাতে আপনার মোমেন্ট থাকবে, হ্যাঁ, তারপর ভার্টিক্যাল ফোর্স থাকবে, মানে হ্যাঁ, এফএক্স, এফওয়াই আর এমএক্স তিনটাই থাকবে এখানে। আচ্ছা, মানে মোমেন্টও থাকবে, মানে ভার্টিক্যাল লোডও থাকবে, আবার ইনক্লাইন মানে আপনার যেটা আপনার এক্সিয়াল ফোর্স। এফওয়াই যেটা আর হ্যাঁ, কি, হ্যাঁ, এফওয়াইটাও থাকবে আর কি ফিক্সডে। হুম, আচ্ছা, ওকে। আর হিঞ্জ সাপোর্ট সম্পর্কে কেউ যদি একটু বলেন। হিঞ্জ সাপোর্টে শুধু রিঅ্যাকশন থাকবে, মোমেন্ট থাকবে না। আচ্ছা, ও হিঞ্জ সাপোর্টে রিয়াকশন থাকবে, মুভমেন্ট থাকবে না, এবং এই আপনার রোলার সাপোর্ট, যেটা রোলার সাপোর্টটা, ওনাকে শুধু ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এক্সিয়াল রিঅ্যাকশন থাকবে না। হ্যাঁ। আমি আপনাদেরকে একটা শীট দেখাইতে চাইছিলাম, খুঁজতেছি পিসিতে, তাহলে সেখান থেকে একটু কথা বলতাম। আসলে সাপোর্টটা বোঝার একটু দরকার আছে, কারণ ভার্সিটিতে আমরা যেটা হাতে কলমে সলভ করেছি, কিছু জিনিস ক্ষেত্রে কখন ডিটারমিনেট হয়ে যায়, কখন ইনডিটারমিনেট হয়ে যায়, এই একটা বিষয় কাজ করে। দাঁড়ান, খুঁজে পেলেই আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আসলে হয় কি, অনলাইন ক্লাস না হয়ে যদি অফলাইন ক্লাস হয়, অনেক কিছু ওই ড্র করে আপনাদেরকে ইজিলি দেখানো সম্ভব হয়, যেটা অনলাইন ক্লাসে আসলে আমরা যদি ইচ্ছাও করি সেভাবে দেখাতে পারি না। তো এখান থেকে দেখেন যে যদি ফ্রি এন্ড থাকে, ফ্রি এন্ডের বিষয়টা কিরকম। ফ্রি এন্ডের বিষয়টা হচ্ছে আহ, এখানে কিন্তু কোনো আপনার ডিফ্লেকশন নাই, কোনো রোটেশন নাই, বিকজ কোনো সাপোর্ট নাই। যদি কোনো দিকে রিয়াকশন থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার কি থাকবে না বলেন তো? যদি রিয়াকশন থাকে সেক্ষেত্রে কি থাকবে না? বুঝি নাই ভাই। আচ্ছা, আচ্ছা, ধরেন কোনো একটা জায়গায় আপনার একটা সাপোর্ট দেওয়া আছে, তো সাপোর্ট যেখানে থাকবে সেখানে তো রিয়াকশন থাকবে, তাই না? মোমেন্ট জিরো জি ভাইয়া, জি। মোমেন্ট জিরো। আচ্ছা, না, যেখানে সাপোর্ট আছে সেখানে যদি রিয়াকশন থাকে তাহলে কিন্তু সেখানে কোনো ডিফ্লেকশন থাকবে না, কিন্তু যেখানে সাপোর্ট নাই সেখানে কিন্তু ডিফ্লেকশনটা থাকে। ঠিক তেমনি ফিক্স সাপোর্টে আপনি মোমেন্ট আছে, যে কারণে মানে আপনি কিন্তু রোটেশন থাকে না, কিন্তু হিঞ্জ সাপোর্টে দেখবেন রোটেশন থাকবে। আপনি এখানে এটা দেখলেই বুঝতে পারবেন যে ফ্রি এন্ডে কিন্তু রোটেশন নট ইকুয়াল জিরো, মানে একটা যে কোনো একটা বস্তু আছে যেটাতে কোনো সাপোর্ট দেওয়া নাই, সেখানে আপনি যদি একটা মোচড় দেন সে কিন্তু সেই মোচড়টুকু নিবে, তার মানে রোটেশনের একটা ভ্যালু থাকবে। আবার আপনি যদি তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করেন তাতে ডিফ্লেকশন থাকবে। কিন্তু এইটা দেখেন ফিক্সড এন্ড, এই ফিক্সড এন্ডের ক্ষেত্রে আপনাদের এখানে মোমেন্ট ক্যাপাসিটি থাকবে, যেহেতু মোমেন্ট ক্যাপাসিটি আছে,
সেহেতু কিন্তু আপনার ওখানে কোনো রোটেশন হবে না। এখানে আরো একটা ছবি দিয়ে আপনি আসলে এটা কমপ্লিকেটেড হয়ে যায়, এটা অন্য একটা জায়গার ছবি আমি নিয়ে এসেছি। আমি আপনাদেরকে এটা বাদ রেখে আমরা সংক্ষেপে আমরা থেকেই কথা বলি, আমাদের স্লাইড থেকেই কথা বলি। আচ্ছা, আহ, যেহেতু আপনার এই সাপোর্টটা এরকম, এখানে একটা আপনার দুইটা রিয়াকশন থাকবে। এই যে একটা রিয়াকশন, আর একটা হচ্ছে আপনাদের এই দুইটা রিয়াকশন থাকবে, আর এখানে একটা রিয়াকশন থাকতেছে। তো যেহেতু এই দুই দিক থেকে সে লোডটাকে রেজিস্ট করবে, সেহেতু এদিকে কিন্তু কোনো ডিফ্লেকশন নাই। এখানে যেহেতু মোমেন্ট ক্যাপাসিটি নাই কোনো, সেখানে ঘুরতে পারতেছে, সেহেতু এখানে কিন্তু রোটেশন থাকবে। তা আমরা যখন ডিফ্লেকশন দেখব, দেখবেন যে এই পয়েন্টে এক্স ওয়াই কোনো ডিফ্লেকশন নাই। এক্স এবং ওয়াই এক্সিসে বা আপনার ইটাপস এর ক্ষেত্রে হচ্ছে জেড এক্সিস, জেড এবং এক্স এক্সিসে দেখবেন আপনারা কোনো রিয়াকশন নাই, সরি ডিফ্লেকশন নাই। কিন্তু এখানে এসে আপনারা এই যে এক্সিসটা, এই এক্সিসে দেখবেন যে ডিফ্লেকশন, এই এক্সিসে এর কিন্তু কোনো আপনার রিয়াকশন নাই। এটা নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম। এটা সরাসরি আসলে হাতে ড্র করে আপনাদেরকে দেখাতে পারলে আপনাদের সাথে ক্লিয়ারলি জিনিসটা শেয়ার করতে পারতাম, যেটা একটু এখানে কষ্ট হয়ে যাচ্ছে শেয়ার করতে। আচ্ছা, তো আমরা ইটাপস অ্যাপ্লিকেশনে চলে যাই, সেখান থেকে কিছু জিনিস দেখি। আপনাদের যারা এর আগে ETAPS ব্যবহার করেছেন, আপনারা এখানের ফিচার গুলো সম্পর্কে অলরেডি অবগত। তারপর ফার্স্টে আমরা মডেল নিচ্ছি। দেখেন এখানে ফার্স্টে ওনারা বলতেছে যে আমরা যে কাজ করব তাতে ইউনিট গুলো কি হবে, ডিসপ্লে ইউনিটস কি হবে। তো ওটা যেটা দেওয়া থাকে এটাই থাকবে ঠিক। পাশাপাশি স্টিল ডিজাইনের জন্য কোড কি হবে। স্টিল ডিজাইনে আসলে বিএনবিসির সাথে যেটা কম্পেটিবল সেটা সম্ভবত আমার ওটা মনে নাই। আমরা আসলে আরসিসি বিল্ডিং নিয়ে কাজ করব, তাই এটা না হলেও চলে। সম্ভবত 36005 এটা হবে। আর কনক্রিটের জন্য আমরা যেটা ব্যবহার করব 31808। এটাই হচ্ছে বিএনবিসি 2020-র সাথে কম্পেটিবল। আমাদের বিএনবিসি কোডটা সরাসরি ইটাপস এর ভিতরে ইনপুট করা নাই, কিন্তু সেটা এসিআই যে কোডটা আছে কোডের সাথে সম্পূর্ণ মিলে যায়। তো এটা নিয়ে নিলাম। এখন ফার্স্টে যে আপনাদেরকে যে বিমটা দেখিয়েছিলাম, এটা একটা 2D বিম, দুইটা সাপোর্ট ছিল। তাহলে যদি আমি ওটা এক্স এক্সিসে নেই, এক্স এক্সিসে, তাহলে আমাদের গ্রিড হবে কয়টা? দুইটা। আমি সেভাবে ইনপুট করে দিচ্ছি, এক্স এক্সিসে গ্রিড দুইটা। আর ওয়াই এক্সিসে যেহেতু 2D, তাহলে 1 দেই আমি। আর আপনাদেরকে ওটার ডাইমেনশন দেখিয়েছিলাম, আমি আবার একটু স্লাইডটাতে যাই। 20 ফিট। আমরা যদি এভাবে ভাগ করি, এটা হচ্ছে এক্স, এই এক্স, তাহলে এক্স কয়টা? দুইটা। আর ওয়াই হচ্ছে এদিকে একটা। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝলেন? বুঝতে পারছি। এ এবং বি, আমরা এটা যখন ইটাপসে ড্র করব, আপনার এটা এক্স এক্সটা ভাগ নেন। এদিকে হচ্ছে এভাবে, এই যে ভার্টিক্যাল যেটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্স, এটা X, আর এভাবে হচ্ছে এটা ওয়াই এক্স।
তো যেহেতু 2D তাহলে এক্স এ আমাদের ভাগ হচ্ছে কয়টা, দুইটা ভাগ। আমরা ইটার্স থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে এখানে আমি একটু এটা ড্র করি, আপনারা দেখেন। আর এটা হচ্ছে 20, আর ওয়াই এক্সিস এ যেহেতু গ্রিড একটাই থাকুক। আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করি, আপনার এখানে যে কোনো একটা ফ্রেম নেই, আমরা 3x3 বা 4x4 একটা নিয়ে আপনাদেরকে দেখাই আমি কি হচ্ছে আসলে। কি করো? এই যে আপনার এইটা তো ক্লিয়ার বুঝতে পারতেছেন। আমি চারটা চারটা লাইন ড্র করলাম। এখন এখানে যদি আমি একটা বিম আঁকতে যাই, একটা বিম যদি আমি আঁকতে যাই, এ তো আমার আছে। তাহলে একটা বিমের আপনার দেখেন তো, এই একটা দিয়ে দুইটা পয়েন্ট হচ্ছে না, তা আমার এই যে ভাগটা এদিক, এই এক্স এক্সিসটা আপনি দেখেন এখানে তীর দেওয়া আছে, রেড রেড মার্ক করা, দেখতে পাচ্ছেন? তাহলে এক্স এ আমাদের কয়টা ভাগ করতে হচ্ছে, একটা এবং দুইটা। যদি আমার বিম হতো তিনটা এরকম, একটা বিম, দুইটা, আর হচ্ছে এখানে একটা, এই তিনটা বিম, তাহলে এখানে কিন্তু ভাগ হইতে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। জাস্ট কয়টা পয়েন্ট, একটা বিমের স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট এক্স এর দিকে। আর ওয়াই এর দিকে কয়টা, আমরা যেহেতু 2D আঁকতেছিলাম তাহলে ওয়াই তে আমার কোনো আপনার গ্রিড আঁকার দরকার নাই। আমার শুধু এক্স এ দুইটা আঁকলেই হচ্ছে, কারণ আমার বিমের দুইটা পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এই দুইটাই। আর হচ্ছে আপনার যে ইলিভেশনটা, ইলিভেশন যদি আমরা দেখি, এখানে 3D দেখি আমি যে এইটা কিরকম অবস্থা। এখানে 4 তলা দিয়েছিলাম, তাই একটা, দুটা, তিনটা, চারটা এরকম আছে। আপনারা কি ক্লিয়ার হয়েছেন? তাহলে আমি আবার ওইটা প- পূর্বে গিয়ে আমি আবার নতুন করে ড্র করব। আচ্ছা, এই যে বিমটা এরকম আছে। তাহলে আমি পয়েন্ট পেলাম দুইটা, এক্স এদিকে আর ওয়াই হচ্ছে উপরের দিকে। আমরা কম্পিউটার যেভাবে দেখতে পাচ্ছি, হরিজন্টালটাকে আপনি এক্স এর দিকে ধরেন, আর ওয়াইটা যেটা এটা ভার্টিক্যাল, এভাবে দেওয়া যায়। সেভাবেই আমরা এই টাইপসে ড্র করি। নাম্বার অফ গ্রিড লাইন ইন ডিরেকশন, এক্স ডিরেকশন গ্রিড লাইন কয়টা হবে, দুইটা হবে। আর ওয়াই যেহেতু 2D বিম সেহেতু একটা 20 ফিট। ওকে, আমরা এখানে এটা 20 ফিট দিয়ে দিব, 20 ফিট। আর অফ ওয়াই ডিরেকশন, ওয়াই আমি এখনই ভ্যালু করতে পারবো, মানে দেখেন বি গ্রেটার দ্যান 0, যে ওয়াই মানে একটা মাত্র কোন সেম নাম্বার অফ স্টেপ দিতে হবে। আমি সাইট এখানে স্টোরি কোন নাই, শুধু বি মারতেছি, যেরকম আছে এভাবেই ঠিক থাকুক। তাই চলে আসে। আমাকে কি লেখা আছে, প্ল্যান ভিউ। প্ল্যান ভিউতে এটা হচ্ছে আপনার ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 20 ফিট, এটা দেখাচ্ছে। আর হচ্ছে 3D ভিউতে দেখেন, এই 3D ভিউতে আমাকে এটা দেখাচ্ছে এরকম। তো আমি এখানে বিম ড্র করব, আমি এমনি একটা বিম আপনাদের ড্র করে দেখাই।
এই আমি বিমটা ড্র করলাম, যদি আরো ক্লিয়ার দেখতে যাচ্ছে রিভিউতে দিতে পারছেন জি ক্লাসটা বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে বলবো, আপনারা দেখবেন এই যে বিষয়গুলো মানে কাজ করি যেটা ড্র করলাম যে এই করব সময় হবে, এখন সেটা আমি সেট করব। আমরা মডেল এখান থেকে নতুন মডেল করা শুরু করব। তারপর হচ্ছে ওপেন, সেটা হচ্ছে এক্সিস্টিং কোনো মডেল আপনি করে রেখেছেন, এখান থেকে ওপেন করতে পারেন। তারপর ক্লোজ, সেভ অ্যাজ অপশন, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলো নিয়ে খুব ডিটেল না, যেটা চোখে। তারপর এডিটে এসে অ্যাপ্লিকেশন আছে, এক্সট্রুড অপশন, মার্জ পয়েন্ট, এডিট শেল, একটু একটু দেখে যান। তারপর ভিউ পয়েন্ট, এবার ডিফাইন, ড্র, সিলেক্ট, অ্যাসাইন, অ্যানালাইজ, ডিসপ্লে, ডিজাইন, ডিটেইলিং, অপশন, টুলস আর হেল্প, এটাই। এবং এইগুলো টুলগুলো এখানে আমাদের দেওয়া আছে, একটা একটা সব দেওয়া। আর কিছু পয়েন্ট যখন আপনি এই পয়েন্ট রাইট ক্লিক যদি করেন এখানে, তখন এটা কি ফ্যাসিলিটিস দিবে দেখেন। রাইট ক্লিক করলে আমার কিছু অপশনস দিয়ে দিবে। আবার আমরা কাজ করতে শিখব। তো ফার্স্টে আসি আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসটা নিয়ে কাজ করি, কিভাবে ম্যাটেরিয়াল প্রপার্টিস আমরা ডিফাইন করব। তো ফার্স্টে যাই ডিফাইন, দেন ম্যাটেরিয়াল প্রপার্টিস। দেখেন এখানে অলরেডি কয়েকটা দেওয়া আছে, ডিফল্ট দেওয়া আছে, কিন্তু আমরা আমাদের মতো তৈরি করব। যদি 4000 পিএসআই কনক্রিট নিয়ে কাজ করি, দেখেন একটা অলরেডি দেওয়া আছে, সেটা যদি একটু মডিফাই দেখে নেই আমরা, এভাবে এভাবে সবকিছু দেয়। এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আমরা নিতে হয়, সেগুলো আমরা একটু শিখে নেই। তো আমাদের যে কনক্রিট, আমরা দেই অ্যাড নিউ ম্যাটেরিয়াল। তো এখানে চলে আসতেছে রিজিয়ন কোথায়, এই রিজিয়ন নিয়ে কোনো সমস্যা নেই, চাইলে আপনি ইউজার দিয়ে দিতে পারেন। ইউজার দিলেন, আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কনক্রিট। ওকে দিলাম। ম্যাটেরিয়ালের নামটা কি দিব, আমরা কি লিখবো আজকে, কনক্রিট 4000 পিএসআই দিলাম। এটা ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট দেওয়া আছে। তারপর দেখেন ডিরেকশনাল সিমেট্রি টাইপ, এটা আইসোট্রপিকই থাকে। এরপর হচ্ছে যদি আপনি যখন ম্যাটেরিয়াল ভিউ দেখবেন, তখন আপনার কালারটা কি দেখতে চান এই কনক্রিটের, সেটা যদি রেড থাকে রেড, এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ম্যাটেরিয়াল নোটস, এখানে যদি আপনি আলাদা কোনো নোট রাখতে চান ম্যাটেরিয়াল সম্পর্কে, সেটা এখানে রাখতে পারবেন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল ওয়েট অ্যান্ড মাস, স্পেসিফাই ওয়েট ডেন্সিটি, স্পেসিফাই মাস ডেন্সিটি। আমরা ওয়েট ডেন্সিটি নিয়েই কাজ করি। তো ওয়েট পার ইউনিট ভলিউম এখানে দেওয়া আছে 150 পাউন্ড পার ফিট কিউব, এটা অটোমেটিক এভাবেই থাকে, এটা চেঞ্জ করতে হয় না। তারপর মাস পার ইউনিট ভলিউম, এটা যেরকম আছে এভাবেই ঠিক থাকবে, এখানে আমরা কোনো কাজ করব না। আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মডুলাস অফ ইলাস্টিসিটি এটা দেখাতে গিয়ে আপনাদেরকে আমি একটু একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, সেখানে আপনাদের জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ার্ড ফাইল দরকার হবে না, আমি এখান থেকে একটা নতুন স্লাইড নিলেও দেখানো সম্ভব। আপনারা কি দেখতে পাচ্ছেন? মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, এটা যখন কনক্রিটের জন্য আমরা কাজ করব, তখন দুইটা, স্টোন এবং কনক্রিট দুইটার জন্য আলাদা, স্টোন আর ব্রিক চিপ, সরি।
রুট অফ, এটা কই আছে? রুট খুঁজতেছি কি আমরা হ্যাঁ, নাকি? রুট খুঁজতেছি, রুট। আর সিম্বলে গিয়ে রুট লিখলে মানে মেবি মনে আসতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে সিম্বল। আচ্ছা, আমি কাজ করি, এটার জন্য কষ্ট করতে হবে না, ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার হাফ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব এফ প্রাইম সি 0.5। এটা হচ্ছে আপনার, যখন এটা স্টোনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, কিন্তু যদি ব্রিক চিপস হয় তখন দেখা যাবে যে এই ফর্মুলাটা তখন থাকবে না। স্যার একটু কথা বলা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার মেবি 57,000 আমি দেখছিলাম স্যার, এটা কি স্যার হ্যাঁ হ্যাঁ, আপডেট হয়েছে স্যার? এই জন্য স্যার সরি স্যার। বুঝতে পারিনি, আবার আপনি কি বলেন। স্যার 57,500 লিখছেন? হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, স্যার এসিআই 08-এ যেটা দেখছিলাম 57,000 পিএসআই দেখছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। আমি না না না, এটা আমি বলি, এটা আমি জানি আপনাদের কোশ্চেন তৈরি হতে পারে, আপনারা একটু একটা রেফারেন্স নিয়ে রাখেন। সেটা হচ্ছে বিএনবিসি 2020, সেকশন 5.13.2, 5.13.2, পেজ হচ্ছে 6252। যদি আপনারা চান আমি নিজে ওপেন করি, একটু দেখে নেই আপনাদের সাথে। আপনার ক্যালকুলেশন করলে 57,600 বা 500 400 এরকম একটা কাছাকাছি ভ্যালু চলে আসে। তো আমরা আমাদের প্র্যাকটিসে 57,500 নিয়েই কাজ করি, বুঝছেন? আগে 57,000 নিয়ে করতাম, তারপরে দেখলাম যে না, এটাই ভালো হয়। আর এখান থেকে রেফারেন্স আছে, তাই দেখে নিতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, মডুলাস অফ ইলাস্টিসিটি ইসি ফর স্টোন এগ্রিগেট কনক্রিট মে বি টেকেন আস 44 WC টু দি পাওয়ার 1.5 রুট ওভার এ প্রাইম সি। এখানে WC হচ্ছে কনক্রিটের আপনার কি বলে ডেনসিটি, যেটা বলা আছে 15 to 25 কিলোনিউটন পার মিটার কিউব, এবং এফ প্রাইম সি ইন নিউটন পার মিলিমিটার স্কয়ার এমপিএ তে। নর্মাল ডেনসিটি অফ কনক্রিট ইসি মে বি টেকেন অ্যাজ এত। এই যে বলা আছে একটা ক্ষেত্রে, এখানে বলা আছে যদি নর্মাল ডেনসিটি হয় সেক্ষেত্রে কনক্রিটের আপনার মডুলাস অফ ইলাস্টিসিটি 47,000, সরি 47 রুট ওভার এফ প্রাইম সি, যেটা সব ভ্যালুগুলো বসবে এমপিএ তে। আর আমরা বের করতেছি আপনার হচ্ছে পিএসআই তে বা কেএসআই তে বের করতেছি, এখানে একটা পার্থক্য আছে। আর হচ্ছে যদি মডুলাস অফ ইলাস্টিসিটি ফর ব্রিক এগ্রিগেট কনক্রিট মে বি টেকেন অ্যাজ 3750 রুট ওভার এফ প্রাইম সি, যেটা আপনি যদি পুরা ইসে নিয়ে আসেন, পিএসআই তে নিয়ে আসেন, সেটা চলে আসবে 4,500। আমি আসলে এখান থেকে আপনাদের ওটা নিয়ে ফাইনালি আপনাদের ওটা দেখালাম। আচ্ছা, এটা হচ্ছে স্টোনের জন্য। আর যখন আমরা ব্রিক চিপস ব্যবহার করব, ব্রিক চিপস, তখন হচ্ছে 45,000, এটা এরকম একটা ভ্যালু থাকে। আপনারা এটা নোট নোট রেখে দেন, আমি যেটা দিলাম আপনাদেরকে এটা নোটটা রেখে দেন।
ওকে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারি। যাব? জি স্যার। ওকে, তো আমাদের কনক্রিট কত ছিল? আমাদের কনক্রিট কত বলেছিলাম? 4000। তো আপনারা হিসাব করেন, আমার কাছে ক্যালকুলেটর নাই, আপনারা করেন, আমাকে বলেন। 57,500 ব্র্যাকেটে আপনি দেন 4000। কেউ একজন হিসাব করেন। স্যার জি, মেসেজে লিখে দিছি। মেসেজে লিখে দিছেন? জি জি মুখে বলা যাচ্ছে না? মুখে তো অনেক বড় ডিজিট অনেকগুলো হয়ে গেছে তো। 36,04,996.53। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি। মেসেজে লিখে দিছে একজন। আহ, আপনারা এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দেন, আমরা কেএসআই তে ইনপুট করি, যেহেতু এটা লিখতে আমাদের সমস্যা হবে। 1000 দিয়ে ভাগ দিয়ে দেন, কত হয়? 3636.619। আচ্ছা, ওই পর্যন্ত থাকি, 3636 পর্যন্তই থাকি আমরা। দেন আমরা ইনপুট ওভাবে ইনপুট দিব। ওখানে সরাসরি ক্যালকুলেশন করে ফেললে হবে না স্যার? এখানে করা যায়, এখানে করা যায়। একটু মানে কমপ্লিকেটেড হতে পারে বিধে আমি আপনাদের সাথে ওই জন্য এটা দেখাইনি। আচ্ছা, কত? 3636 তাহলে না? তো এটার জন্য কি করতে হবে আমাকে? আমি সব আবার কেটে দিব। এখান থেকে এসে ইউনিটস যেটা আছে, দেখেন এখানে ইউনিটটা আমি চেঞ্জ করে নেই, কিপে দিয়ে দিলাম, কি পিনস। দেখছেন ইউনিটটা কিভাবে চেঞ্জ করলাম? ওকে, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আচ্ছা, সব আবার নতুন থেকে করতে হবে। চার হাজার পিএসআই। তো এখানে 3600 36। 3636। আচ্ছা, এটা দিলাম। আর এখানে যে পয়সন্স রেশিও যেটা আছে 0.2, এটা ঠিক থাকবে এভাবেই, অন্যান্য কোনো কিছুতে আমাদের হাত দিতে হবে না। এরপরে হচ্ছে মডিফাই এন্ড শো ম্যাটেরিয়াল ডিজাইন ডাটা। এখানে এসে দেখেন কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা এফ প্রাইম সি, সেটা 4 দেওয়া থাকবে। যেহেতু 4000 পিএসআই, তাহলে আমরা এখানে ইউনিটটা আছে কেএসআই তে, এটা এভাবে থাকবে। যদি লাইট ওয়েট কনক্রিট হয় তখন আমরা লাইট ওয়েট কনক্রিট দিব। সেক্ষেত্রে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর একটা বিষয় থাকে, আমরা লাইট ওয়েট কনক্রিট দিয়ে কাজ করতেছি না, তো এই জন্য এটা দরকার নেই। তো এটা দিলাম, এখানে হয়ে গেল, এটা ডিফাইন করা হয়ে গিয়েছে। অন্য যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো থাকুক, আমরা যেটা নিয়েছি এটা নিয়ে আমরা পরে কাজ করব। ওকে, ম্যাটেরিয়াল ডেফিনিশন শেষ। এরপর হচ্ছে আমাদের সেকশন ডেফিনিশন। ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম সেকশন। তো এখানে ইটাপসে অলরেডি অনেকগুলো সেকশন দেওয়া আছে, আমরা আমাদের মতো করে ডিফাইন করি। এবং এখানে কিছু ফিল্টার অপশন আছে, দেখেন যে আপনি যদি অনেকগুলো সেকশন থাকে সেক্ষেত্রে কিভাবে সেটাকে সর্ট আউট করে বের করে নিতে পারবেন, তার জন্য একটা ফিল্টার অপশন থাকে। আর এখানে অল দেওয়া আছে, অথবা আপনি নিজে এখানে টাইপ করে সিমিলারিটিস যেগুলো থাকে এগুলো বের করে নিতে পারেন। যখন আমরা বড় কোনো কাজ করব, অনেকগুলো সেকশন থাকবে, তখন এই হেল্পটা আমরা নিতে পারবো।
তারপর হচ্ছে ইম্পোর্ট নিউ প্রপার্টিজ, যদি বাইরে থেকে কোনো নতুন প্রপার্টিজ ইম্পোর্ট করেন অন্য মডেল থেকে, সেটা করা যায়। অ্যাড নিউ প্রপার্টি, নতুন কোনো প্রপার্টি আপনি ডিফাইন করবেন। অ্যাড কপি অফ প্রপার্টি, একটা প্রপার্টি আপনার আছে ঠিক সেটারই কপি করতেছেন, সেক্ষেত্রে এই অপশনটা পাবেন, যেটা আগের ব্যাকডেটেড ভার্সনে ছিল না। আর হচ্ছে মডিফাই এবং শো প্রপার্টি, যেটা আপনি করেছেন তাকে মডিফাই করতে পারবেন, শো করতে পারবেন। ডিলেট প্রপার্টি, আর একটা জিনিস হচ্ছে ডিলেট মাল্টিপল প্রপার্টিজ, একসাথে অনেকগুলো আপনার ডিলেট দিতে পারবেন। সেটা কিভাবে আমরা দেখি, এখানে যেগুলো আছে আমরা এগুলো ফেলে দিব, আমরা নতুন করে আমাদের মতো করে ডিফাইন করে নিব। তো এখানে যেগুলো আছে ডিলেট সিলেক্টেড ফ্রেম সেকশনস, আমি এগুলো ডিলেট দিয়ে দেই। দেখেন এখানে একটা জিনিস শো করতেছে, ক্যানট ডিলেক্ট, মানে অনলি ওয়ান, একটা হলেও আপনাকে থাকতে হবে, সব আপনি ডিলেট দিতে পারবেন না। তো যে কোনো একটা থাকুক। আমরা নতুন একটা প্রপার্টি নিই, অ্যাড নিউ প্রপার্টি। তো এটা কোন শেপ হবে, এখানে অনেকগুলো শেপ আছে। তো আমরা সাধারণত যেগুলো নিয়ে কাজ করি কনক্রিটের রেক্টেঙ্গুলার, আমরা রেক্টেঙ্গুলার সেকশনে নিই, আর আমরা যে বিমটা ড্র করবো সেটাও রেক্টেঙ্গুলার ছিল। তো প্রপার্টি নেম ফার্স্টে দিতে হবে, বিম 12x24, এটা দিলাম। ম্যাটেরিয়াল আমরা ডিফাইন করেছিলাম ম্যাটেরিয়াল, সেখান থেকে এটা নিয়ে নিই আমরা, এই যে কনক্রিট 4000 PSI, এটা নিয়ে নিলাম। এখন যদি এমন হয় আপনি কাজ করতে আসছেন কিন্তু আগে থেকে আপনি ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করেননি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, এই কর্নারে ক্লিক করে একদম সরাসরি এই ভিতরে গিয়ে আবার নতুন করে যেভাবে করছি আবার ডিফাইন করে আসতে পারেন। মানে আহ, একটার সাথে একটা রিলেশন রেখে দিয়েছে, যাওয়া সম্ভব। এরপর হচ্ছে নোশন সাইজ ডাটা, যদি এখান থেকে কোনো কিছু দরকার, এগুলো আসলে কাজ কখনো করিনি, উম, থাক, এটা এটা পরে নিয়ে কথা বলি। ডিসপ্লে কালার, কোন কালারটা থাকবে। এরপর নোট থাকলে নোট। সেকশন টাইপ, এটা আমরা আগে চয়েস করে নিয়েছি, কনক্রিট রেক্টেঙ্গুলার। তারপর হচ্ছে আমরা ইউজার ডিফাইন্ড। ডেপথ কত হবে, ডেপথ হচ্ছে 24 ইঞ্চ, আর উইথ 12 ইঞ্চ, এটা দিলাম। এখানে দেখেন প্রপার্টি মডিফায়ার একটা অপশন আছে। এই প্রপার্টি মডিফায়ারটা কি, এটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব, যখন প্রজেক্ট করব বা বিল্ডিং করব তখন আপনাদেরকে এগুলো বলে দিব আমি, এখন এটা স্কিপ করলাম। এরপর হচ্ছে রিনফোর্সমেন্ট, বিমে কি রিনফোর্সমেন্ট থাকবে। এখানে একটা অপশনস আছে, দেখেন ডিজাইন টাইপ, PM2 M3 ডিজাইন কলাম, এটা কি কলাম করতেছি নাকি M3 ডিজাইন অনলি বিম। এখানে আমি বিম করব, তাই এটা বিম সিলেক্ট করব। আর যদি কলাম থাকে সেক্ষেত্রে কি কি জিনিস থাকতেছে সেটাও একটু আপনারা দেখে নেন। কলামের ক্ষেত্রে লঙ্গিটিউডিনাল বার, আর হচ্ছে কনফাইনমেন্ট বারের, স্টিল বারের ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এটা আপনাদেরকে এখনো ডিফাইন করা দেখায়নি, এটা আমরা পরে দেখব। এটা এখানে সিলেক্ট করতে হয়। তারপর হচ্ছে রিনফোর্সমেন্ট রেক্টেঙ্গুলার না সার্কুলার, কনফাইনমেন্ট বার টাইস নাকি স্পাইরাল। তারপরে চেক ডিজাইন, ডিজাইন কি চেক করব নাকি আমি নিজে ডিজাইন করব। তারপর লঙ্গিটিউডিনাল বারের ক্ষেত্রে ক্লিয়ার কভার, এই বিষয়গুলো থাকবে, এটা কলামের সময় বলবো। এখন বিমটা দেখি আমরা, শুধু বিম, বিম দিলাম। তো বিমে এখানে যেটা ইউজার ডিফাইন আছে 60 গ্রেডের একটা স্টিল দেওয়া আছে, এটা থাকুক, আমরা পরে যখন স্টিল ডিফাইন করব তখন দেখে নিব। তারপর হচ্ছে কভার টু লঙ্গিটিউডিনাল রিবার গ্রুপ সেন্ট্রয়েড, এখানে বলছে কভার, কভার এখানে 2.5 ইঞ্চ দেওয়া আছে। আপনারা যারা অলরেডি প্র্যাকটিস করতেছেন তারা দেখবেন যে আমরা বলি কত, কনক্রিটে ক্লিয়ার কভার কত বলি, 1.5 ইঞ্চি স্যার। সরি, কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার কত। ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ। হ্যাঁ, কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে মাটির উপরে, যখন মাটির নিচে কোনো জিনিস থাকে তখন কিন্তু আমরা কাভারটা, 3 ইঞ্চি করা হয়। হ্যাঁ 3 ইঞ্চি, ওর থেকে মানে একটু আমরা কি বলে 2.5। বেশি দেই, বেশি দেই। ধরেন এরকম একটা কলামের আউটলাইন আছে, তো
এটা হচ্ছে আমার ভিতরে যে রিংটা, স্টিরাপ যেটা, স্টিরাপটা আমি আঁকলাম। থাক, এরকমই থাক আপাতত। সে- এই এরকম। তো এই ক্ষেত্রে যখন আপনার মাটির উপরে থাকতেছে তখন এটা ক্লিয়ার কাভার এবং কাভারের মধ্যে একটা পার্থক্য আছে। ক্লিয়ার কাভার এবং কাভারের মধ্যে মূল পার্থক্যটা কোনটা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এখানে এই একটা কম্পারিজন আপনাদেরকে দেখালাম। আমি আপনাদের সাথে আপনাদের মাধ্যমে উত্তরটা আমি নিতে চাচ্ছি। এটা এটা হচ্ছে কি? কাভার। এটা হচ্ছে কাভার। আপনার যে মেইন বার আছে সেই মেইন বারের সেন্টার থেকে একদম যে টপ ফাইবার যেটা, এটা হচ্ছে কাভার। আপনার যখন এটা ক্লিয়ার কাভার, তো ক্লিয়ার দেরি তখন দেখা কি আপনার কাভারটা হয়ে যাচ্ছে তখন ক্লিয়ার, যেটা একদম স্টিরাপ বা টাইয়ের আউটার ফেস থেকে কনক্রিটের যে টপ ফাইবার বা বটম ফাইবার বা আউটার ফাইবার, সোজা কথা, এটার মাঝখানে গ্যাপটা হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি যদি হয়, আপনারা যোগ করেন। আমি এই কভারটার ক্ষেত্রেই আমি বলতেছি কভারের হিসাবটা কিরকম হচ্ছে। আচ্ছা, দেখেন, আহ, উপর থেকে এই থেকে এই পর্যন্ত আমি তো অলরেডি বলেছি 1.5 ইঞ্চি, 1.5। এটা প্লাস করব আমি এখানে। স্বাভাবিকভাবে যে স্টিরাপ বা টাইয়ের আপনার বারের ডায়া কত থাকে জেনারেলি, আপনারা বলেন জেনারেলি যেটা সব সময় থাকে, কত থাকে বারের ডায়া? 10 মিলি। 10 মিলি। তাহলে আমি এটা দিলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দেই, 10 মিলি দেই, 10 মিলি। আর হচ্ছে প্লাস দেই, প্লাস ধরেন কলাম বা বিম, বিমের ক্ষেত্রে 20 মিলি একটা বার ধরেন আপনি, 20 মিলি একটা বার। 20 মিলি বার যদি হয়, 20 মিলি বারটার 20/2 হবে। হ্যাঁ, 2। তো স্বাভাবিক 10 আর 10 20, এটাকে যদি আমি ডিভাইড করে দেই 25.4 দ্বারা, দেখবেন এটা অলমোস্ট 1 ইঞ্চি। এটা কিন্তু 1 ইঞ্চি হয়ে যায়। এটা করলে আপনি দেখবেন যে এটা হয়ে যাচ্ছে 2.5 তখন। তো যখন আমি কাভার ইনপুট করব, যদি আপনার ক্লিয়ার কাভার হয় 1.5 ইঞ্চি, সেক্ষেত্রে ওটার কাভার হয়ে যাবে হচ্ছে আপনার 2.5 ইঞ্চি। বা আমরা ইফেক্টিভ ডেপথ যেটা বলি, একদম যদি বটম রিভারের জন্য আমরা ইফেক্টিভ ডেপথ হিসাব করি, সেক্ষেত্রে টপ ফাইবার থেকে
আপনার এই যে ফাইবারের সেন্টার পর্যন্ত এইটাই কিন্তু আমাকে নিতে হয়। ইফেক্টিভ ডেপথ হিসাবটা কিভাবে হচ্ছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই কিন্তু আমার হচ্ছে ইফেক্টিভ ডেপথ বা ডি। এই যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডি, আর ডি এর পরে যেটা থাকতেছে সেটাই হচ্ছে কভার। এটা বিমের ক্ষেত্রে অনেক জরুরি, আমরা দেখব পরবর্তীতে যখন কাজ করব তখন দরকার হবে, তাই আগে একটু আমি ডিসক্রাইব করে নিলাম যে ইফেক্টিভ ডেপথের পরের যে অংশটুকু সেটাই হচ্ছে কভার বা ডি, কিন্তু ক্লিয়ার কভার হচ্ছে আপনার শুধুমাত্র এই যে একদম ক্লিয়ার টু ক্লিয়ার। আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝেছেন। তো এখানে সেম ভাবে যেহেতু আমরা নর্মাল একটা বিম ড্র করতেছি সেক্ষেত্রে এখানে আড়াই আড়াই আছে, আর যখন আমরা বটম মানে আন্ডারগ্রাউন্ডে কাজ করব, মাটির নিচে যেটা থাকবে গ্রেড বিমের জন্য, তখন দেখা গেল যে নর্মাল 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে, ওটার ক্ষেত্রে ক্লিয়ার কভার হয়ে যায় 3 ইঞ্চি। ভাইয়া যেটা বললেন 3 ইঞ্চি, কোথাও 2.5 ইঞ্চি দেয়, তো ওইভাবে আমরা ওটাকে বাড়ায় নিব। যদি 3 ইঞ্চি হয় ক্লিয়ার কভার সেক্ষেত্রে ডি কত হবে বা কভার কত হবে, সরি ডি না কভার কত হবে তাহলে? 4 ইঞ্চি। হ্যাঁ 4 ইঞ্চি, আর যদি 2.5 ইঞ্চি হয় সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 3.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়বে এটাই। তো এখানে যেটা আছে কভার টু কভার হচ্ছে টপ বারের জন্য 2.5, বটম বারের জন্য 2.5। আর এখানে একটা ডাটা আছে রিইনফোর্সমেন্ট এরিয়া ওভাররাইডস ফর ডাকটাইল বিম। এটা হচ্ছে আমরা যখন ইসের কাজ করি, নন লিনিয়ার অ্যানালাইসিস করি, এখানে বিম ডিজাইন করার পরে টপ বারের আই ইন্ডে কত রিইনফোর্সমেন্ট এলো, জে ইন্ডে কত সেটা ইনপুট করতে হয়। নন লিনিয়ার অ্যানালাইসিস সময় এটা দরকার। আর হচ্ছে কনক্রিট প্রপার্টিজ যেটা আহ, সেটা ডিফাইন করা শিখলাম। তারপরে মানে সরি ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করা শিখলাম। কনক্রিট সেকশন যেটা কলাম সেকশন বা বিম সেকশন সেটাও ডিফাইন করা শিখলাম। এখন হচ্ছে আমাদের করব আমরা ম্যাটেরিয়াল ডেফিনেশন, সেকশন ডেফিনেশন কমপ্লিট, যেখানে সাপোর্ট থাকে। তা আমি দেখবেন বেজে কখনো আপনি ড্র করতে গেলে বেজে কিন্তু আপনি ড্র করতে পারবেন না, কিন্তু করলেও আমার এটা হবে না, করা যাবে সরি বেজে করা যাবে, কলাম ড্র করা যায় না বেজে। তো আমরা স্টোরি 1 যেখানে আমরা ড্র করব, তো বিম দুই ভাবে ড্র করা যায়। আমি এখানে একটা লাইন অবজেক্ট দেখেন, এখানে টুলবার লাইনে ক্লিক করলাম, এখান থেকে বিম 12-24 এই বিমটাই আমার আছে, আমি এটা অথবা অন্য যদি থাকতো সেটা আমি নিতাম, নান প্রপার্টিজ আছে, আমি বিম 12-24 নিলাম। এই স্টার্ট ক্লিক এন্ড এন্ড ক্লিক এটার দ্বারা আমি বিম ড্র করতে পারি। এই হচ্ছে একটা অপশন। আর একটা অপশন আমি দেখি, এটা আমি আবার আনডু করলাম। সেকেন্ড অপশনটা হচ্ছে এখানে দেখেন কুইক ড্র বিম অথবা কলাম, আমি খুব দ্রুত যদি ড্র করতে চাই সেটা কিভাবে করব। আমি এই অপশনটা গেলাম, এখান থেকে প্রপার্টি আমি নিয়ে নিলাম বিম 12-24, এটা আমি জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে বিম ড্র করা শিখলাম। এখন হচ্ছে বিমে সাপোর্ট দিতে হবে আমাকে। তো সাপোর্টটা দেওয়ার জন্য এই পয়েন্ট ফার্স্টে পয়েন্ট আমি সাপোর্ট দিব, এই পয়েন্টটা সিলেক্ট করব, দেন অ্যাসাইন জয়েন্ট, তারপরে সাপোর্টে চলে যাব, এটা অ্যাপ্লাই। আর আমার এই পয়েন্টে হচ্ছে আমার রোলার সাপোর্ট, এটা দিলাম রোলার সাপোর্ট। আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার দেখতে চাই আমি একটু রিফ্রেশ দেই আর ইলিভেশনে চলে যাই, ইলিভেশনে চলে গেলে আমি আরো ক্লিয়ার বুঝতে পারবো। এলিভেশন 1, এলিভেশন 1-এ গেলাম, দেখেন আমার বিমটা কিন্তু ড্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন?
এটাকে আরো একটু রিফ্রেশ দেই। এই যে দেখেন সাপোর্টটা দেখা যাচ্ছে, এখানেও সাপোর্টটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা লোড দিব পরে দেই, তার আগে আমরা যেভাবে মডেলটা হলো এই মডেলটাকে আমরা সেভ করি। সেভ, যে কোনো একটা ডেস্টিনেশন ফোল্ডার আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি রান দিয়ে দেই, লোড পরে দিব, দেখি সেলফ ওয়েটের কারণে কি আসতেছে। আমরা সেলফ ওয়েটে দেখে নিব একটু। আচ্ছা, দেখেন বিমের একটা ডিফ্লেক্ট শেপ অলরেডি চলে আসছে। তারপরে যে ডিসপ্লে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ডিফর্ম শেপ দেখতে পারবো, আর হচ্ছে ফোর্স এন্ড স্ট্রেস ডায়াগ্রাম সেটা দেখতে পারবো। তাহলে আমরা ফোর্স এবং স্ট্রেস ডায়াগ্রাম যেটা, এটা থেকে এটা দেখে নেই। ডিসপ্লে ফোর্স এন্ড ডিসপ্লে এই ডায়াগ্রাম, এটা হচ্ছে লিঙ্ক ফোর্স। আচ্ছা, এই যে তো ডেড লোড যেটা আছে ওর যে নিজস্ব সেলফ ওয়েটের কারণে আমরা রিয়াকশন গুলো দেখি। এক্সিয়াল ফোর্স, আমরা মোমেন্ট ডায়াগ্রামটাকে দেখে নিই। দেখেন মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু চলে আসছে। আমার ফুল ছিল হচ্ছে যদি কনক্রিটের ওভাবে চিন্তা করি, 300 পিএসএফ ছিল হচ্ছে আপনার আচ্ছা এটা নিয়ে কথা পরে বলি, মুখে মুখে হিসাব করে আসলে হবে না। ওকে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি দেখি, দেখেন শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখেন, মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি। আমরা কিন্তু জেনুইন যখন দেখি তখন কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম এরকম থাকে না, মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু এরকম থাকে। ঠিক আছে? আর কোন পয়েন্টে কত মোমেন্ট এরকম আপনারা কিন্তু এই কার্ভ চার্টের মাধ্যমে আমরা এটা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট পর্যন্ত এভাবে দেখতে পারি। দেখেন তো এখানে এফ জেড যেটা যেটা আমরা রিয়াকশন বের করব, রিয়াকশন কিন্তু এখানে দেখা যায় থ্রি। থ্রি কিসে দেখাচ্ছে? কিপ, থ্রি কিপ। আমরা এফ ওয়াই যদি দেখতে চাই, এফ ওয়াই কিন্তু আসলে নাই, কারণ আমার এক্স লোড অ্যাপ্লাই ছিল হচ্ছে জেড এক্সিসে, তাই কিন্তু ওইটাই আমরা পাবো শুধু। আচ্ছা, আমরা আজকে বেশি আর কথা বলবো না, কিভাবে একটা বিম ড্র করা হয় এটা দেখলাম, পাশাপাশি ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডেফিনেশন, তারপর হচ্ছে সেকশন ডেফিনেশন, তারপর সেকশন ড্র, এটা শিখলাম। যদি আপনাদের নিয়ে একটা প্রবলেম সলভ করি, তারপরে নেক্সট ক্লাসে আমরা বিম এবং 2D ফ্রেম কিভাবে ড্র করা হয় সেটা খুব ভালোভাবে দেখবো। আজকের মতো এরকম অন্য বিষয়ে আলোচনা হবে না, জাস্ট কিভাবে ড্র করা, অ্যাসাইনমেন্ট, ডেফিনেশন সেগুলো নিয়ে বেশি কথা হবে। আচ্ছা, এটা কমপ্লিট। যদি এমন হয় যে নতুন আমরা একটা বিম ড্র করব, ক্লাস কটা বলো? জি 10টা পর্যন্ত হবে নাকি? আমার একদম ক্লাস আজকে হ্যাঁ 10টা পর্যন্ত ক্লাস নিব। আহ, ভাই, ওই বিমটাতে তো লোড দেওয়া হয়নি, লোডটা কিভাবে দিতে হয়?
লোডটা আজকে দেখাবো না, আজকে যদি ওই ভিতরে ঢুকি অনেক টাইম লাগবে, এই জন্য আজকে ওটা দেখাবো না, ওটা নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। জাস্ট এরকম কোনো একটা বিম আছে, এইটা কিভাবে ড্র করবো আজকে শুধু ড্রটা নিয়ে এই জন্য দেখতে চাচ্ছি, এই লোডটা নেক্সট ক্লাসে আমরা কথা বলবো এটা নিয়ে। এরকম একটা বিম ধরেন, দুইটা স্প্যান 10 ফিট 10 ফিট। এখন আপনারা বলবেন, আমি ড্র করব আগেরটার মতোই সবকিছু। আচ্ছা আচ্ছা, কেউ একজন বলেন যে এক্স এক্সিসে কয়টা দিব, নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স তিনটা। ডিরেকশন কত হবে? তিনটা। তিনটা। আচ্ছা, তিনটা। তারপর হচ্ছে নাম্বার অফ গ্রিড লাইনস ওয়াই ডিরেকশন কত? একটা। একটা। স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশন কত দিব? 10 10 ফিট করে। আচ্ছা 10 ফিট। এখন যদি আমি আপনাদেরকে এরকম কোনো বিম দেই যে ফার্স্টে যেটা এ টু বি, বি হচ্ছে 10 ফিট, পরেরটা হচ্ছে 15 ফিট, তাহলে সেটাও কিভাবে দিব সেটাও একটু আমরা দেখে নেই। সেটা দিব হচ্ছে এখান থেকে কাস্টমে চলে যাব আমরা, এডিট গ্রিড ডাটা, সেখান থেকে এ বি সি দেখেন এখানে দেওয়া আছে। আমি যদি স্পেসিং দিয়ে দেই তাহলে ধরেন ফার্স্টেরটা হচ্ছে 10 ফিট, আমি 10 ফিট রাখলাম, সেকেন্ডটা হচ্ছে আমার 15 ফিট, আমি এখানে এটা 15 ফিট দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? তারপরে দেখেন এখানে এই যে বাবেল সাইজ গুলো অনেক বড় আছে, এটাকে চাইলে আমি ছোট করে নিতে পারি 30। এই গ্রিড লাইনের যে সাইজ গুলো দেখতে পাচ্ছেন? আচ্ছা ধরেন এটা হচ্ছে আবার চেঞ্জ করতে হবে আমাকে, এটা 12 হবে, 12 দিয়ে দিলাম, 12 15, বা এটা হবে 20 দিলাম, এটা কমপ্লিট। তারপরে হচ্ছে নাম্বার অফ স্টোরি অন স্টোরি, এভাবেই থাকুক, গ্রিড অনলি দিয়ে দিলাম। দেখেন 12 ফিট 20 ফিট আমার কিন্তু চলে আসছে। এখন যদি এডিট করতে হয় যে হ্যাঁ আমি যে গ্রিড লাইন গুলো দিলাম এটা আমার এডিট করতে হবে, আমি যা দিয়েছি এটা না আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে কিন্তু আমি সেটাও চেঞ্জ করতে পারবো। এখানে আবার চলে এসে এখান থেকে কিন্তু আমি আবার কারেকশন করে যেতে পারবো। ধরেন কারেকশন করব, এটা হবে 10 ফিট, এটা হবে 15 ফিট, আমি এটা কারেক্ট করলাম, বাবেল সাইজ আমি দিয়ে দিলাম 50। ওকে ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখন কি করব আপনারা বলেন। আমি করব, আপনারা বলবেন আমি করব। এখন বিম ড্র না আমি আগেরটা সব ফেলে দিয়েছি, সব ফেলে দিয়েছি, নতুন করে যেটুকু। ওকে, অ্যাড নিউ প্রপার্টি কনক্রিট, এই বিমটা বি নিব কত, 12 18 নেই, 12 18 18 নিলাম। এখন ম্যাটেরিয়াল, আমি ম্যাটেরিয়াল একটা নতুন ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস করা এখানে, অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিলাম, স্টিলের জায়গা হচ্ছে কনক্রিট। ওকে, আগে কিন্তু আলাদা আলাদা করেছিলাম, দেখেন এখন কিন্তু একটু দ্রুত করতেছি। 3000 পিএসআই, 3000 পিএস, 4000, এবার নিলাম 3000। ঠিক আছে, 3000-এর আমার কাছে ভ্যালু লেখা আছে, এটা আপনাদের কষ্ট করে বের করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি 3150। দেখেন এই এর আগে ইউনিট চেঞ্জ করার দরকার নেই, ইনটু 1000 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই আগে কিন্তু ইউনিট চেঞ্জ করে কেএসআই তে ইনপুট করেছিলাম, এখন আবার ওরকম করার দরকার নেই, আমি আবার ইউনিট চেঞ্জ করতে হবে না, আমি ডিরেক্ট এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আমি অন্য একটা জায়গায় ক্লিক করি, দেখবেন যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে? এই সুবিধাগুলো পাওয়া যায়, এই কারণে একটা জিনিস একটু বারবার দেখাইলাম, আর কিছু না।
তো এখানে আসি, এখানে আসার পরে কনক্রিট ম্যাটেরিয়াল স্ট্রেংথ যেটা এ প্রাইম সি আমি 3000 করে দেই, 3000। ওকে, এটা হয়ে গেল। তিন হাজার পিএসআই, ডিসপ্লে কালার নোট। আচ্ছা, ডেপথ কত দিব? 18 বলেছিলাম, আর উইথ হচ্ছে 12। মডিফায়ার গুলো যেরকম আছে সেভাবেই থাকবে। এখানে এসে কি করব জানো? ডিমে দেবো। আচ্ছা, এই যে বিম দিয়ে দিব। আর ধরি আমি এবার যে বিমটা ড্র করব এটা হচ্ছে গ্রেড বিম, তাহলে এখানে কত দিব? 3 ইঞ্চ। গ্রেড বিমের ক্ষেত্রে হয় 3.5 না হয় 4, 3.5 না হয় 4। যাক, আমরা 4ই দিয়ে দিই, 4 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, আমার সেকশন ডিফাইন করা হয়ে গিয়েছে। এখন ড্র করব, এটাই নেই আমি, শর্ট এটা নিলাম। এখান থেকে দেখেন প্রপার্টি এখন কিন্তু দুইটা চলে আসছে। আমার এখান থেকে প্রপার্টি ঠিক করে নিতে হবে কোন প্রপার্টিটা আঁকতেছি। এই যে 12 18, 12 18 নিব। এই যে আমার ড্র করা হয়ে গিয়েছে। এখন সাপোর্ট দিতে হবে আমাকে। দুইটা সাপোর্ট হিঞ্জ, আমি সেভাবে হিঞ্জ দেই, অ্যাসাইন জয়েন্ট হিঞ্জ সাপোর্ট। আর এটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। উইন্ডো রিফ্রেশ দেই। আর আমরা যদি 3D ভিউ দেখি যে আমরা যেটা ড্র করছি এটা আসলে কি ড্র করছি। জাহিদ ভাই, জি ভাইয়া, সাপোর্ট অ্যাসাইনটা আরেকবার একটু দেখাবেন? সাপোর্ট অ্যাসাইনটা, আচ্ছা ওকে ওকে। তাহলে যে কটা সাপোর্ট আছে কটাকে আমি আবার ডিলিট দিয়ে দিই। ডিলিট বাটন চেপেও ডিলিট দেওয়া যায়, আর এখান থেকে ভিতরে ঢুকেও ডিলিট দেওয়া যায় এভাবে। তো 3D দেখি যে আমার এখানে কিন্তু সাপোর্ট ড্র করা আছে অলরেডি, সাপোর্ট আসলে যায়নি। ডিলিট করছি কিন্তু তারপরও সাপোর্ট যায়নি। ওকে, দেখাই। এই সিলেক্ট করব, প্ল্যানে গিয়ে হোক অথবা আপনার এই দুইটা সিলেক্ট করলাম, অ্যাসাইন জয়েন্ট। এই যে ফার্স্টে যেটা আছে রেস্টুরেন্টস, এটা যাব, এখান থেকে এই সাপোর্টটা দিয়ে দিব। আবার এই পয়েন্টটা সিলেক্ট করব, এখানে রোলার সাপোর্টটা দিয়ে দিব। ওকে, 3D দেখলাম। আমরা এক্সট্রুড ভিউ দিয়ে দেখি যে বিম যেটা ড্র করছি সেটা কি ড্র করলাম আসলে। এটা এভাবে ড্র দেখাচ্ছে না কেন? নেক্সট ফ্রেম। রিপ্রেস দিয়ে জি, আরেকবার রিপ্রেস দিয়ে দেখেন স্যার। দাঁড়া আমি, এরকম হয় বুঝছেন, মাঝে মধ্যে এরকম প্রবলেম হয় আবার পরে ঠিক হয়ে যায়। আসলে এর কারণ আছে কয়েকটা, আমরা কিন্তু অরিজিনাল ভার্সনকে ব্যবহার করি না। বুঝতেছি না কেন হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, পরে ঝামেলাটা হবে না, দেখবেন যে এখন ঝামেলা করতেছি, কিছুক্ষণ পরে এর ঝামেলাটা করবে না। যাই হোক, হচ্ছে না। এর আগেরটাতে কিন্তু হয়েছিল। আমি ফাইলটা সেভ করি, সেভ করে এই দেখেন আগের ফাইল কিভাবে ওপেন করব। এইটা হচ্ছে আগে যে বিমটা ড্র করছিলাম সেটা একটু ওপেন করি। দেখেন এটাতে কিন্তু ক্লিয়ারলি হয়ে গেছে।
ওইটাতে প্রবলেম করতেছে, আবার ওইটা ওপেন করি। এই এবার কিন্তু ক্লিয়ার হয়েছে। শুনতে পাচ্ছেন? এখন কিন্তু বিমটা, এখন যদি এমন হয় আমি এই পাশের যে বিমটা আছে এই বিমটা আমি চেঞ্জ করে দিব, অন্য একটা বিম দিব। দেখি সেটা কিভাবে করি। ফ্রেম সেকশনে যাব, ঠিক এটার মধ্যে আরেকটা নতুন প্রপার্টি ডিফাইন করব, অ্যাড কপি অফ প্রপার্টি। এখানে এসে এটার কালার চেঞ্জ করে দিব, দিলাম ইয়েলো দিয়ে দিলাম, সেকশন দিলাম B2, না বিম সব কিছু ঠিক থাকবে। এখানে ডেপ দিয়ে দেব 24, ও ফ্রেম সেকশন প্রপার্টি, তারপর হচ্ছে নতুন যে বিমটা করছি সেটা আমরা দিয়ে দিই। এটা হলো এই। আর যদি এক্সট্রুড করে দেখা যাচ্ছে যে যখন আমরা চেক দিব তখন এক্সট্রুড করে চেক দিব 3D থেকে, তাহলে বোঝা যাবে যে কোথায় কোনটা ডেপথ কত বোঝা যায়। দেখেন এটা কিন্তু আমি ইজিলি এখন কম্পেয়ার করতে পারছি যে এই পাশের বিমটার ডেপথ বেশি, এই পাশের ডিমটার ডেপথ কম, হ্যাঁ বোঝা বোঝা যাচ্ছে। আরো যদি ক্লিয়ার করে আমরা দেখতে চাই তখন কি করব, এই যে ফুল ভিউটা আছে এটাকে 3D ভিউতেও দেখতে পারি এরকম, অথবা ভিউতে গিয়ে যদি রেন্ডার ভিউ দেই, দেখেন এই যে ভিউ, তারপর হচ্ছে শো রেন্ডার ভিউ অপশন, এখান থেকে এভাবে দেখা সম্ভব। এই যে বিমটা ড্র করছি সেটা আমরা এভাবে দেখতে পাচ্ছি। এই সুবিধাগুলো পাওয়া যায় ট্যাবসে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আজকে আপনারা এখন যদি এইটুকু যতটুকু আমাদের দেখালাম যে একটা বিম ড্র করা, শুধু এই নিয়ে কোনো কোশ্চেন থাকলে এটা নিয়ে এখন কথা বলবো। আর এরপরে লোড কিভাবে দিব, তারপরে অন্য কাজগুলো কিভাবে করবো সেটা নেক্সট ক্লাসে আমরা একদম ডিটেইলে আলোচনা করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম যে আপনার একটু, লিনিয়ারটা আবার আপনার স্পিকারটা একটু মুখের কাছে নেন, কথা আস্তে শোনা যাচ্ছে। জি, এখন শুনতে হ্যাঁ পাচ্ছেন? শুনতে পাচ্ছি। যে আমরা যখন ওই ও যে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, এটা ভালো কোশ্চেন। এটা হচ্ছে ইউনিটটাকে আমরা কনভার্ট করে নিয়েছিলাম। আমি ফার্স্টে যেটা 1.5 ইঞ্চি দিয়েছিলাম এটা এফপিএস সিস্টেম, ইঞ্চিতে ছিল 1.5 ইঞ্চি। আর পরে যেটা নিলাম 10-20 অর্ধেক, এটা দুইটা ছিল মিলিতে। তো 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাই আমি এটা 25.4 দিয়ে ভাগ দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। নেক্সট, ইউনিটটা চেঞ্জ করতে, ইউনিটটা জি। কোথা থেকে চেঞ্জ করব? আচ্ছা আচ্ছা, ইউনিটটা আসলে ইউনিটটা হচ্ছে কি, আপনি অনেক সময় দেখা যায় যে আপনি লোড দিতে চাচ্ছেন পিএসআই তে, সরি কেএসআই তে, কিন্তু ইউনিটটা আছে পিএসআই তে। তখন হয় কি অনেকগুলো শূন্য আপনাকে বেশি দিতে হয়, তখন সুবিধার্থে আমরা এসে ইউনিটটা চেঞ্জ করে নেই। ইউনিট চেঞ্জের অপশনটা হচ্ছে এই যে নিচে এখানে, তারপর হচ্ছে কনসিস্টেন্ট ইউনিটস, এখানে এসে দেখেন এই লেন্থ ইউনিট কত দেওয়া আছে, ইঞ্চ। আপনি এটাকে যদি ফিটেও সময় কোনো লোড দিতে থাকেন যে কিপ পার ফিট,
তাহলে ফিটে নিয়ে নিবেন, আর যদি ইঞ্চিতে দেন তাহলে ইঞ্চি। আর হচ্ছে ফোর্স ইউনিট, এটা পাউন্ডে আছে, আপনি এটা কি পাউন্ডে রাখবেন না কিপে রাখবেন, নিউটন না কিলো নিউটন, এখানে এই অপশনগুলো এখানে নেওয়া যায়। এটা ঠিক আছে। এই এখানে আরো দেখবেন ইউনিটস এর আরো কয়েকটা সিস্টেম আছে, শো ইউনিটস ফর্ম। এখানে এসে অনেক কাজ আছে যেগুলো আমরা যখন আউটপুট গুলো নিব তখন দেখাবো আপনাদেরকে এই ভিতরে কোথায় কি কাজ। কারণ সব আসলে জানা সম্ভব না, যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো আমরা দেখে নিব ওই সময়। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন? আজকে কিন্তু আলোচনার মূল বিষয়টা ছিল হচ্ছে ইটাপসি কিভাবে ম্যাটেরিয়াল ডেফিনিশন করতে হয় আর হচ্ছে সেকশন ডেফিনিশন। তো ম্যাটেরিয়াল ডেফিনিশনের মধ্যে শুধু কনক্রিটটা দেখেছি, আর সেকশন ডেফিনিশনের মধ্যে বিমটা দেখেছি, কলাম কিন্তু আমরা দেখিনি, বা স্ল্যাব কিভাবে করতে হয় সেটাও দেখিনি। কিন্তু প্রসিডিউরটা অনেকটা সেম, তো একটা দিয়ে শুরু করলাম। আর হচ্ছে আহ, আহ, যে কোনো একটা অবজেক্ট দেখে আমি ভিডিওটা কোথায় পাবো? এটা এখনো ক্লিয়ার হয়নি। মানে বললেন যে গুগল ড্রাইভ। কোশ্চেন শেষে ইটস নো করছে কি কারো। এই পাবেল ভাইয়া এই কিছু বলবেন? জি, এটা অনেক বড় কোশ্চেন করছেন, আহ, এটা পরেই আলোচনা করব, এখন না। সাপোর্ট নিয়ে অনেক রহস্য আছে, কারণ কোন কোডে সরাসরি স্পেসিফাই করা নাই কোন ফাউন্ডেশনের জন্য, কোনটাই ফাউন্ডেশনের জন্য কি সাপোর্ট। তো এটা কোশ্চেনটা অনেক বড় কোশ্চেন, এটা আমরা নেক্সটে ডিসক্রাইব করব যখন বিল্ডিং করা শুরু করব তখন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ sure. স্যার বিএনবিসি তে এরকম কোনো কি লিমিট আছে যে এত পিএসআই মানে কংক্রিট ইউজ করতে হবে বিমের জন্য, কলামের জন্য এত পিএসআই? আচ্ছা আচ্ছা, এখানে একটা লিমিটেশন আছে, আহ, ভুল হতে পারে কিন্তু আমি আপনাদের পরে কারেক্ট করে দিব, আমার এখন মনে আসতেছে। সেটা হচ্ছে যখন স্পেশাল মোমেন্ট রেসিস্টিং ফ্রেম আপনি করবেন, মানে আর্থকোয়েক জোন যেটা সবচেয়ে সিভিয়ার জোন যেটা অন, ওই ক্ষেত্রে, সরি সিভিয়ার জোন কি অন, সিলের জোনটা কি অন অন নাকি 4 এ বল? না 4 মেবি স্যার, 4 আর ফোর, কলাম 3। যাই হোক, যেটা সবচেয়ে সিভিয়ার বেশি কন্ডিশন, যেটা মানে ব্যাড কন্ডিশন, সেক্ষেত্রে আপনার সম্ভবত কনক্রিট 3000 PSI রাখতেই হবে এক, আর হচ্ছে স্টিলটা 60 60 গ্রেড স্টিল যেটা আমরা বলি ওটা রাখতে হবে। এই ক্ষেত্রে আছে মিনিমাম, এর থেকে আর স্টিলের হচ্ছে ম্যাক্সিমাম, আপনি 60-র উপরে যেতে পারবেন না। আর কনক্রিট হচ্ছে মিনিমাম 3000 PSI এর নিচে কোনো কনক্রিট আপনি ওখানে চয়েস করতে পারবেন না। স্যার এমনি বিম বা কলামের জন্য আলাদা কোনো ইয়ে আছে নাকি, যে বিমে আপনি এত বা কলামে এরকম, নাকি স্যার এটাই যে এখন আমরা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দেখা যায় যে যখন স্ল্যাবের সময় 3000 কনক্রিট দেই, তাতেই স্ল্যাব গুলো দেখা যায় ওকে থাকে, স্ল্যাবে নিয়ে বেশি একটা ঝামেলা হয় না। কিন্তু কলামের ক্ষেত্রে অনেক সময় 4000 PSI বা এর থেকে বেশি স্ট্রেংথের কনক্রিটও অনেক সময় কনসিডার করা হয়। এটা আসলে সম্পূর্ণ ডিজাইনের উপর। আপনি দেখতেছেন একটা কলাম সেকশন কোনোভাবেই আপনি সাইজ বড় করতেছেন, তারপরও কোনো ভালো রেজাল্ট দিচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে ম্যাটেরিয়াল স্ট্রেংথ যদি আপনি একটু বাড়ায় দেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট হয়, তখন এরকম করা হয়। তো ঝামেলাও আছে, ঝামেলা আছে কিরকম, আপনি একটা কলাম
বিম, সাপোজ বিমে আপনি কনক্রিট চয়েস করলেন 4000 পিএসআই অথবা 5000 পিএসআই আপনি কনক্রিট চয়েস করলেন, সেক্ষেত্রে স্ল্যাবে কিন্তু আপনার 5000 পিএসআই কনক্রিট দরকার নেই। এখন আপনি যখন কাস্টিং করবেন তখন তো কাস্টিংটা মনোলিথিক, আপনি কিভাবে বিমকে 5000 পিএসআই কনক্রিট দিবেন, স্ল্যাবকে কিভাবে 3000 পিএসআই কনক্রিট দিবেন, এরকম একটু প্রবলেম পড়তে হয়। তো যেটা দেখছি সেটা হচ্ছে শেয়ার ওয়াল বা কলামের ক্ষেত্রে অনেক সময় ম্যাটেরিয়ালের পার্থক্যটা রাখা হয়, না হয় সেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেকশনগুলো স্যাটিসফাই করানো যাচ্ছে না, তখন ম্যাটেরিয়াল স্ট্রেংথ বাড়াই দেওয়া হয় এবং ওইটা ডিজাইনে ড্রয়িং এ সম্পূর্ণভাবে ইন্ডিকেট করা থাকে যে কলামগুলোর জন্য এত পিএসআই কনক্রিট দিতে হবে এরকম। আচ্ছা ভাইয়া, ম্যাটেরিয়াল স্ট্রেংথের যে কথাটা বলতেছেন 3000 পিএসআই, হ্যাঁ। 4000 পিএসআই, এটা আমি কিভাবে বুঝবো? আমি এই বিষয়টা খুবই কম জানি। আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন্স। আপনি ডিজাইন ইঞ্জিনিয়ার, আপনি কনসিডার করবেন যে হ্যাঁ আমি যে বিল্ডিংটা ডিজাইন করলাম ড্রয়িং এ দিয়ে দিবেন যে এটার কলামগুলো 4000 পিএসআই হতে হবে। এটা কনস্ট্রাকশনে যাওয়ার আগে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার কাছে চলে যাবে, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার যে থাকবে সে, আমরা যে সিলিন্ডার টেস্ট করেছি সে সেভাবে কনক্রিট নিয়ে ম্যাটেরিয়াল যা আছে, যেখানে আপনার প্রজেক্ট হবে সে প্রজেক্টের আশেপাশে কি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে অথবা কি ম্যাটেরিয়াল সে ওখানে নিতে পারবে, সে এগুলো নিয়ে অনেকগুলো সিলিন্ডার টেস্ট করে তারপর একটা রেজাল্টে আসবে যে এখানে এভাবে কনক্রিট কাস্ট করা হলে, এই রেশিওতে কনক্রিট কাস্ট করা হলে এটা 4000 পিএসআই পাওয়া যাবে এবং সেটা সে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে পেপারস আকারে দিয়ে দিবে। উনি ওটা এনশিওর করবে এবং কিউসি যে থাকবে তারা ওইটা এনশিওর করে নেবে যে আপনার যে কনক্রিটটা কাস্ট হলো এটা আসলে এত পিএসআই। আর আমরা যেটা করি বাংলাদেশের প্র্যাকটিসটা হচ্ছে একজন ডিজাইন ইঞ্জিনিয়ার বলে দিল 4000 পিএসআই কনক্রিট, আমরা সরাসরি রেডি মিক্সে কন্ট্রাক্ট করি যে আমাকে 4000 পিএসআই কনক্রিট দিতে হবে, রেডি মিক্স আমাদেরকে সেটা দেয়। আর যখন আমরা কাস্ট করি তখন 2 সেট সিলিন্ডার বানাই রাখি, মোল্ড বানাই রাখি আমরা টেস্ট করার জন্য। একটা হচ্ছে ওনারা আমাদের সাইট থেকে নিয়ে গিয়ে টেস্ট করবে, আর একটা হচ্ছে আমি ক্লায়েন্ট আমি টেস্ট করব, তারপর রিপোর্টটা আমরা ক্রস চেক করব এবং সম্পূর্ণ লাইবিলিটিস ওই রেডিমিক্স কোম্পানি নিবে, তারা যেটা বলেছে সেটাই তারা দিয়েছে কিনা নাকি তার থেকে কম দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের প্র্যাকটিস, এটাই হয় নর্মাল বা জেনারেল যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলোতে। আর যে প্রজেক্ট গুলো একটু খুব বেশি ইম্পর্টেন্ট প্রজেক্ট সেখানে আলাদাই আপনার ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার থাকে, তারা নিজেরাই মানে কি বলে একটা রেশিও ফিক্সড করে টেস্টের মাধ্যমে যে এই রেশিওতে এখানে কাস্টিং করতে হবে। আশা করি আপনি আচ্ছা, মূলত এটা ক্লিয়ার হয়েছেন। মূলত এটা রেশিওর উপরে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস জি জি, মানে স্ট্রেংথটা কম বেশি করার জন্য রেশিও হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। জি ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল স্যার। বলেন। স্যার আমরা তো স্যার লোকাল যখন ক্লায়েন্টের কাজ করেন বা স্যার আপনারও তো তখন স্যার আপনি একটা স্ট্যান্ড ধরে যেটা দেন আমরা রেশিও আকারে দেন স্যার। আমি তো স্যার আপনি স্যার যে মানে ইজি ওয়েতে রেশিওটা ইয়ে করেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমাদের আচ্ছা, জন্য খুব ভালো হতো। এটা হচ্ছে আপনাদের সাথে মানে শেয়ার করব প্রফেশনাল ফ্রেন্ড হিসেবে, যে ধরেন যে আমরা সবাই প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছি, অ্যাজ এ ফ্রেন্ড শেয়ার করতে, কারণ এতো ওরকম ডকুমেন্ট ওরকম সিসমিক জোন খুব সিভিয়ার না, মডারেট অথবা একদমই নর্মাল যেটা ছিল এরকম। তো ওখানে আমি যখন ডিজাইন স্ট্রেন্থ ধরেছিলাম 2500 পিএসআই, কারণ জানি ওনারা করবে আপনার ব্রিক চিপস এর অ্যাগ্রিগেট ব্যবহার করবে। তো ব্রিক চিপসে আপনার 3000 পিএসআই গেইন করা সো টাফ হয়, 3000 পিএসআই হয়, কিন্তু তাতে যে কোয়ালিটি মেনটেন করতে হবে যা কিছু করা হবে এটা একটু টাফ। তো ওখানে আমি ডিজাইনে 2500 পিএসআই স্ট্রেন্থ ধরেছি, আর যখন ওনাদেরকে ড্রয়িং দিয়ে দিয়েছি তখন সেখানে দিয়েছি 3000 পিএসআই, যে কনক্রিট যেটা কাস্ট করতে হবে সেটা 3000 পিএসআই কনক্রিট কাস্ট করতে হবে। আর রেশিও যেটা একটা কমন রেশিও বাংলাদেশে সব থেকে ভালো চলে 1/3 1/3 দিয়েছি। দেখা যায় যে যারা আমাদের সিনিয়র যারা ছিল এদের কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি বা ল্যাবে কথা বলেছি যে 1/3 মিক্স করলে কনক্রিটের যে বিষয়টা যদি এগ্রিগেটটা ভালো হয় আর পানির যে বিষয়টা আছে যে একটা সিমেন্টে অতিরিক্ত পানি না দিয়ে দিলে তাহলে দেখা যায় সেটা 2500 পিএসআই এর উপরে থাকে
কখনো কখনো 3000 সমান 3000-এর সমান, অথবা 3000 থেকে 2500-এর মধ্যে থাকে। তা আমি তো যখন ডিজাইন করেছি আমি তখন কনসিডার করে নিয়েছি 2500, কিন্তু ক্লায়েন্টকে বলে দিয়েছি 3000। তো দেখা যায় এই ক্ষেত্রে এই যেখানে খুব ওরকম ভাবে টেক কেয়ার করা হয় না, কোয়ালিটি মেনটেন করা, সেসব প্রজেক্ট এভাবেই করা হয়। আর ঢাকায় যে প্রজেক্ট করেছি, ঢাকায় প্রজেক্টের ক্ষেত্রেও আমি 500 আপনার সেফটি ফ্যাক্টর হাতে রাখছি। কিরকম? ডিজাইনে কনসিডার করেছি 3000 পিএসআই, কিন্তু ড্রয়িং এ আমি দিয়ে দিয়েছি 3500 পিএসআই। তো ওনারা ওভাবে রেডিমিক্সের সাথে কন্ট্যাক্ট করে ওইভাবে আপনার কনক্রিট নিয়ে আসছে। তো কনক্রিট যখন নিয়ে আসছে আমি নিজে, ওনাদের একটা ইনভয়েস দেয়, ওই ইনভয়েসটা চেক করতে হয়। তা আমি ওখানে দেখছি যে আমি যেটা দিয়েছি সেটা ওনারা ওখান থেকে পাঠাইছে। আর ভালো ভালো রেডিমিক্স ওরা এনশিওর করে। এই হাতে এই সেফটিটুকু রাখি আমরা। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা আসলে করতে হয় কি কারণে, আমাদের দেশের মানে কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো না, যে কারণে এইটা করতে হয় যে আপনি ডিজাইনে যেটা করছেন তার থেকে ক্লায়েন্টকে একটু বেশি জানানো যে কনক্রিট এরকম ভালো মানের দিতে হবে আরো। এইটা। আর কোনো কোশ্চেন? ভাইয়া আর একটু হ্যাঁ ভাই বল। কনফার্ম হওয়ার জন্য, যে আপনার যখন এক্সটেন্ডটা বাড়ানো হবে কিন্তু হ্যাঁ। কমানো হবে, তখন কি শুধু শুধু আমার আপনার সিমেন্টের উপরে ডিপেন্ড করবে এটা, নাকি সিমেন্ট বালি সবগুলোর উপরে ডিপেন্ড করবে? আচ্ছা, 17টা ফ্যাক্টর আছে। 17টা ফ্যাক্টর আছে যার উপরে কনক্রিটের স্ট্রেংথ নির্ভর করে। তো আমি 17টা আমার এখন মনে নাই, যে কয়টা মনে আছে আমি আপনাদেরকে একটু একটু করে বলি। সিমেন্ট একটা বড় ফ্যাক্ট, তারপর সিমেন্টের ফাইনেস প্রপার্টি একটা ফ্যাক্ট। যত ফাইন হবে সিমেন্টটা, ওর সারফেস এরিয়া তত বেশি, ওর রিঅ্যাকশনে তত বেশি যাবে। এটা আসলে মূলত যে ম্যাটেরিয়াল এক্সপার্ট যে ইঞ্জিনিয়ার আছে তারা আমার থেকে অনেক ভালো বলতে পারবে। আমি জাস্ট কিছু কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো যত ফাইনেস হবে সেক্ষেত্রে আপনার ওর সারফেস এরিয়া বেশি, সেহেতু সে রিঅ্যাকশন ও বন্ডিং এ বেশি পারফর্ম করবে। আবার প্রবলেমও আছে, কাক চলে আসে। তো সিমেন্টের ফাইনেস একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে আপনার এগ্রিগেট শেপ একটা ফ্যাক্টর। তারপরে উম, কি বলে, ওয়াটার, পানিটা কত দিচ্ছেন। সবচেয়ে যেটা বেশি আমাদের কাছে কাজ করে সেটা হচ্ছে এক ব্যাগ সিমেন্টে ওয়াটার রেশিওটা 0.45 থেকে 5.5 পর্যন্ত রাখলে ভালো হয়। মানে 50 কেজি সিমেন্টের জন্য 25 লিটার পানি ম্যাক্সিমাম। যদি সেটা 22 লিটারে তৈরি করা যায় আরো ভালো হয়। এখানে দেখা যায় যদি পানির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে ওয়ার্কেবিলিটি অনেক ভালো হচ্ছে, কিন্তু আপনি স্ট্রেংথ গেইন করতেছে না। এখানে একটা ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক আছে আপনার ওয়াটার সিমেন্ট কন্টেন্টের সাথে, কনক্রিটের স্ট্রেংথের একটা বিষয় আছে। এইটা একটা বিষয়। তারপর এগ্রিগেট শেপ একটা বিষয়, সিমেন্ট ফাইনেস একটা বিষয়। তারপরে আপনার যে অ্যাডমিক্সটা ব্যবহার করতেছেন, অ্যাডমিক্সের একটা ফ্যাক্টর। এরকম মিলে মোট 17টা ফ্যাক্টর আছে। আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো আর করতে পারি না এই মুহূর্তে। এগুলো। তারপরে ভাইব্রেশনটা কিরকম করতেছেন তার উপরও স্ট্রেংথটা নির্ভর করে, শুধু সিমেন্ট না। আপনাদের যদি খুব এটা সম্পর্কে মানে পড়ার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে দেখি আপনাদের কাছে কিছু একটা শেয়ার করতে পারি কিনা যে কনক্রিটের স্ট্রেংথ কয়টা ফ্যাক্টরের উপরে নির্ভর করে, এটা শেয়ার করতে পারি। জি জি ভাই, ধন্যবাদ। ওকে, এরপর আর কোনো কোশ্চেন না হয় অ্যাটেন্ডেন্স নিব। স্যার কোশ্চেন ছিল না একটা। স্যার আমার কাছে সফটওয়্যারটা আসে নাই স্যার, আমারও আগে ছিল, আমি ওটা দিয়ে চালাচ্ছিলাম, আজকে দেখলাম স্যার আসে না, এই জন্য। সফটওয়্যারটা পান নাই? জি স্যার, সফটওয়্যারটা আচ্ছা, আমি একাডেমিকে বলবো আপনার অ্যাকাউন্টটা, ওই সফটওয়্যার যখন শেয়ার করা হয়েছিল ওখানে দেওয়া হয়েছে কিনা ইমেল অ্যাড্রেসটা, না দেওয়া হলে ওটা আমি দিয়ে দিতে বলবো, বা আমি অ্যাড করে দিব, আমি জি স্যার, দেখবো, চেক করবো। থ্যাংক ইউ। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি।